আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের যে নরমালিটি রিলেটেড কনসেপ্ট আছে, সেটা দেখব এবং শেষে বুয়েট এবং বুটেক্সে আসা ২ টা ম্যাথ সলভ করব। তাহলে আমাদের নরমালিটির কনসেপ্টগুলো বুঝতে আরো সুবিধা হবে। চলো শুরু করা যাক। ১ম এ আছে আমাদের নরমালিটি কাকে বলে? একটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত ভরের তুল্য ভরের সংখ্যাকে উক্ত দ্রবণের নরমালিটি বলে। এখানে আমাদের তুল্য ভর জিনিসটা কি সেটা বুঝতে হবে। চলো আমরা তুল্য ভর সম্পর্কে সামান্য ধারণা নিয়ে আসি। তো যদি আমরা দেখতে চাই তুল্য ভর কি, তাহলে আমরা তুল্য ভর ইকুয়াল টু হবে আণবিক ভর or m ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা কি? তাহলে আমাদের তুল্য ভর জিনিসটা কি? আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে যেটি পাওয়া যায় ওইটা হলো আমাদের তুল্য ভর। তাহলে এখন যদি আমরা সালফিউরিক অ্যাসিড H2SO4 এর তুল্য ভর নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তুল্য ভর আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। H2SO4 এর আণবিক ভর কত? ৯৮, 98। আর তুল্য সংখ্যা কত? এইখানে H2SO4 এর প্রতিস্থাপনে হাইড্রোজেনের সংখ্যা ২, তাই এর তুল্য সংখ্যা হবে ২। তাহলে আমাদের অ্যান্সার কত হয়? 49। তাহলে H2SO4 এর তুল্য ভর কত? 49। এখন আমাদের কোনটার ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? এটা অনেক সময় কনফিউশন লেগে যায়। তো দেখো, অ্যাসিডের তুল্য সংখ্যা হলো প্রতিস্থাপনীয় হাইড্রোজেনের সংখ্যা। অর্থাৎ H2SO4 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, H2SO4 এখান থেকে কি হইতে পারে? H প্লাস আয়ন এবং SO4 2 মাইনাস আয়ন যদি সমতা করি, তাহলে এখানে 2H প্লাস আয়ন। তার মানে এখানে ২ টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। এর জন্য H2SO4 এর তুল্য সংখ্যা কত হবে? কি হবে হলো 2। আবার যদি HCl দেখি, এইটাও একটা অ্যাসিড। HCl থেকে কি হয়? H প্লাস আয়ন প্লাস Cl মাইনাস। অর্থাৎ এইখানে একটা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। এর জন্য এইটার তুল্য সংখ্যা কত হবে? ১। ক্ষারকের ক্ষেত্রেও একই রকম। ক্ষারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা হলো প্রতিস্থাপনীয় হাইড্রোক্সাইডের সংখ্যা, অর্থাৎ OH মাইনাস আয়নের সংখ্যা। এখন যদি আমরা ১ম এ দেখি NaOH, এখান থেকে কি হয়? Na প্লাস আয়ন প্লাস OH মাইনাস আয়ন। এখানে OH মাইনাস আয়ন কয়টা আছে? একটা। এর জন্য NaOH এর তুল্য সংখ্যা কত হবে? ১। আবার যদি আমরা দেখতে চাই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের CaOH2, এইখান থেকে কি তৈরি হয়? Ca2 প্লাস প্লাস OH মাইনাস। সমতা যদি করি, তাহলে এখানে 2। এখান থেকে ২ টা OH মাইনাস মানে হাইড্রোক্সাইড আয়ন পাওয়া যাচ্ছে। এর জন্য এর তুল্য সংখ্যা হবে? 2। তারপরে আসে কি জারক বিজারকের তুল্য সংখ্যা। এটা জারক বিজারকের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে জারণ সংখ্যার সর্বমোট পরিবর্তন। যদি আমাদের সবার কাছে একদমই ফেমাস একটা KMnO4, এইটার যদি আমরা সবাই জানি যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা ০ হয়। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে +1, অক্সিজেনের -2, তাহলে এখানে হবে -8। তাহলে ম্যাঙ্গানিজের এখানে কত হবে? +7। তাহলে এখন Mn +7 থেকে কি তৈরি হয়? Mn +2 তে কনভার্ট হয়। তাহলে এখানে কি করতেছে? ৫ টা ইলেকট্রন গ্রহণ করতেছে। এই যে ৫ টা ইলেকট্রনের পরিবর্তন, এইটাই হলো এখানে তুল্য সংখ্যা। অর্থাৎ জারক বিজারকের ক্ষেত্রে যে সর্বমোট জারণ সংখ্যার পরিবর্তন, সেটাই হবে আমাদের তুল্য সংখ্যা। তো আশা করি আমরা সবাই তুল্য ভর সম্পর্কে সামান্য ধারণা পাইছি। এখন আমাদের যে মেইন টপিকসটা ছিল নরমালিটি, সেখানে চলে যাই। তাহলে কি বলছে আমাদের? একটি নির্দিষ্ট তাপমাত্রায়। দেখো, মোলারিটির ক্ষেত্রেও কিন্তু এইরকমই একটা যে কথা ছিল যে একটি নির্দিষ্ট তাপমাত্রায়। তার মানে তাপমাত্রা ফিক্স থাকবে। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত ভরের তুল্য ভরের সংখ্যাকে, একটু আগে আমরা যেটা দেখলাম, সেটা তুল্য ভরের সংখ্যাকে উক্ত দ্রবণের নরমালিটি বলে। তো নরমালিটির যদি আমরা সূত্রটা দেখি, নরমালিটির ক্ষেত্রে n দিয়ে প্রকাশ করি। n = S * E। S কি এইখানে? S হলো মোলারিটি বা ডিটি। আর ই কি? ই হলো তুল্য সংখ্যা। তাহলে যদি আমরা একদমই সহজ একটা সংজ্ঞা দিতে চাই, তাহলে কি লিখতে পারি? মোলারিটির সাথে তুল্য সংখ্যা গুণ করলে যেটা পাওয়া যায় ওইটাই নরমালিটি। তো দেখো, এখানে এটাই লেখা আছে। একটি নির্দিষ্ট তাপমাত্রায়, এই কথাটা কিন্তু লিখতেই হবে, মাস্ট। একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবণের মোলারিটি এবং দ্রবের
তুল্য সংখ্যার গুণফলকে ওই দ্রবণের মোলারিটি বলে, নরমালিটি বলে। এটা কিন্তু বুঝতে হবে নির্দিষ্ট তাপমাত্রা এবং মোলারিটি এবং দ্রব্যের তুল্য সংখ্যার গুণফল। তারপরে যদি আমরা দেখতে চাই এখানে আমাদের নরমালিটি n equal to কি ছিল s into e। আবার s সমান সমান আমরা সবাই কি জানি n divided by v, n divided by v into e। n হলো মোল সংখ্যা, v হলো আয়তন। এখানে কিন্তু v অবশ্যই লিটারে লিখতে হবে। আবার n সমান সমান কি জানি আমরা w by m, ভর বাই আণবিক ভর, w divided by m into e into v। v এখানে লিটারে প্রকাশ করতে হবে। তো আশা করি নরমালিটির যে বেসিক কনসেপ্ট এটা বুঝতে পারছি এবং যে সূত্রটা এটাও আমরা পাইছি। এর একক কি হবে? একক হবে n। নরমালিটি যেটাকে আসলে একদমই সহজভাবে আমরা ব্যাখ্যা করি। তো নরমালিটি বুঝতে পারছি। এখন আমরা ৩ টা কেস দেখব। তাহলে ওই ৩ টা কেস যদি আমরা ভালোমতো বুঝতে পারি তাহলে যেকোনো প্রবলেম আসলে আমরা খুব সহজে এবং অল্প সময়ে সলভ করতে পারবো। চলো আমরা কেসগুলো দেখে আসি। কেস 1 এ কি দেওয়া আছে আমাদের? একাধিক পাত্রে সেম যৌগ। যদি আমরা ধরো ৩ টা পাত্র নেই এখানে। এখানে মনে করো আমাদের একাধিক পাত্র যেহেতু বলছে ৩ টা পাত্র আছে এবং এই ৩ টা পাত্রে একই রকমের যৌগ থাকবে এবং এটাকে আমরা মিক্সড করে একটা আলাদা পাত্রে রাখবো। মিশ্রণ তৈরি করব। তাহলে মনে করো একই যৌগ আমরা H2SO4 নিলাম। তাহলে ৩ টা পাত্রেই H2SO4 থাকবে। আর মিশ্রণ করার পরও কি থাকবে? H2SO4 মানে H+ আয়ন যেটা থাকবে ওইটার ঘনমাত্রা আমরা বের করব। তাহলে দেখো প্রথম পাত্রে কি আছে? ইয়ন মানে সব কয়টার তুল্য সংখ্যা কিন্তু এখানে সেম 2। তাহলে ই টোটালও কিন্তু একই হবে 2। আর যদি আমরা দেখি এখানে আমাদের S1, N1, B1 মানে কি আমাদের মোলারিটি, মোল সংখ্যা এবং আয়তন প্রথম পাত্রের ক্ষেত্রে, দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে সেম N2, V2। তৃতীয় পাত্রের ক্ষেত্রেও একই রকম ভাবে লিখি আমরা N3, V3। এখন এই ক্ষেত্রে আমাদের সূত্রটা N টোটাল কি হবে? পরে N টোটাল হবে ইকুয়াল টু N1 প্লাস N2 প্লাস N3। এখানে কিন্তু ই দিয়ে গুণ করার মানে তুল্য সংখ্যা দিয়ে গুণ করার কোনো দরকার নেই। কারণ এখানে সব কয়টার ক্ষেত্রে তুল্য সংখ্যা একই। ই টোটাল ইকুয়াল টু 2 এবং গুণ করার কোনো দরকার নাই। আবার আমরা N সমান কি লিখতে পারি? S টোটাল ইনটু B টোটাল। N1 সমান S1 ইনটু B1 প্লাস S2 ইনটু V2 প্লাস S3 ইনটু V3। n সমান এইটুকু লিখতে পারি। তো আমাদের টার্গেট কি ছিল? S বের করা মানে মোলারিটি ঘনমাত্রা বের করা। তো S টোটাল এখানে আমরা কি লিখতে পারি? S1 ইনটু V1 প্লাস S2 ইনটু V2 প্লাস S3 ইনটু V3। তারপরে এখানে ভাগ করে দিতে পারি V টোটাল। V টোটাল কি হবে? এই ৩ টা পাত্রের যে মোট আয়তন ছিল সেটাই তো এই পাত্রে আমরা মিশ্রণ আকারে রাখছি। তাহলে মোট আয়তন কি হবে? V টোটাল হবে V1 প্লাস V2 প্লাস V3। এই ৩ টা পাত্রের মোট আয়তন। এখানে V টোটাল দিয়ে ভাগ করব। তো এটা একদমই সহজ একটা কেস ছিল। দ্বিতীয় কেসে আমাদের কি আছে? একাধিক পাত্রের সব এসিড বা সব ক্ষার কিন্তু ডিফাইন্ড যৌগ। তার মানে বিষয়টা কেমন? আমি যে ৩ টা পাত্র নিয়ে এখানে এই একটা পাত্র নিলাম, এইখানে আরেকটা নিলাম, এই যে ৩ টা পাত্র নিলাম এবং এইটাকে মিশ্রণ আকারে আমরা আরেকটা পাত্রে রাখলাম। তাহলে এটা পাত্র ১, ২, ৩। প্রথম পাত্রে আমরা রাখলাম H2SO4, পরেরটায় রাখলাম HCl, তারপরেরটায় রাখলাম HNO3। তাহলে আমাদের কেসটা কি ছিল? একাধিক পাত্রে সব এসিড। এগুলো কিন্তু সবগুলোই এসিড। কিন্তু ডিফারেন্ট যৌগ। মানে একটা H2SO4, একটা HCl, একটা HNO3 এরকম থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের তুল্য সংখ্যা কনসিডার করতে হবে। কারণ সবগুলোর তুল্য সংখ্যা ভিন্ন। H2SO4 এর তুল্য সংখ্যা E1, E2, E3 যদি ধরি আর টোটাল হবে ইটার কিন্তু এখানে আমরা আ মূলত H+ আয়নের ঘনমাত্রাটা বের করব। সেক্ষেত্রে তুল্য সংখ্যা E কিন্তু 1 হয়ে যাবে এখানে। তারপরে যদি আমরা এর ক্ষেত্রে মোলারিটি S1 ধরি N1, P1
S2 N2 V2 S3 N3 V3 আর এখানে কি N total। যদি এইটার ক্ষেত্রে আমরা N total লিখি এখন কিন্তু আমাদের ই দিয়ে গুণ করতে হবে N total ইনটু ই total এখানে কিন্তু 1 হবে। আর এইখানে সবগুলোর সাথেই নিজেদের যে ই আছে সেটা গুণ করতে হবে এবং তুল্য সংখ্যা N1 ইনটু E1 প্লাস N2 ইনটু E2 প্লাস N3 ইনটু E3। তারপরে N আবার আমরা কি লিখতে পারি S1 ইনটু V1 প্লাস E1 প্লাস S2 ইনটু V2 প্লাস E2 প্লাস S3 ইনটু E3 প্লাস ইনটু E3। তারপরে ওইখান থেকে আমরা আগের মতো ওই মোটা আয়তনটাকে এখানে ভাগ দিতে পারি। তো সব একই রকম। তারপরে আমাদের কেস 3 তে কি আছে? এসিড ও ক্ষার ২ টাই থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু বিক্রিয়া হবে। আমরা সবাই জানি এসিড ও ক্ষার থাকলে প্রশমন বিক্রিয়া হয়। যদি আমি এইখানেও ৩ টা পাত্র নিই। এই ১ম পাত্র, এইটা ২য় পাত্র, এইটা ৩য় পাত্র। এখানে মিশ্রণ আমরা আলাদা আরেকটা পাত্রে রাখছি। ২ ৩ ১ম পাত্রে যদি আমরা এসিড নিই H2SO4, ২য় পাত্রে নিলাম ক্ষার NaOH, ৩য় পাত্রে নিলাম HCl। তো বিক্রিয়া হবে। এখানে কি হবে? বিক্রিয়া হবে। বিক্রিয়া হওয়ার পর দেখতে হবে আমাদের কি অবশিষ্ট থাকতেছে। H+ আয়ন অবশিষ্ট থাকতেছে নাকি OH- আয়ন অবশিষ্ট থাকতেছে। তারপর কিন্তু আমরা ঘনমাত্রা নির্ণয় করতে পারব। তো সেক্ষেত্রে আমাদের অনেক বড় প্রসেস হয়ে যায়। আমরা কিন্তু সহজেই এটা করতে পারি। যদি এটার ক্ষেত্রে এটা N1, S1, E1, V1 যদি আমরা লিখে নিই N2, S2, E2, E2 এবং N3, E3, 3, S3 লিখলাম। তাহলে আমরা আমাদের সূত্রের ক্ষেত্রে আমরা এখানে কি ধরে নেব? এসিড হলো পজিটিভ। এসিডকে আমরা পজিটিভ ধরে নেব এবং বেস মানে ক্ষার যেটা, এটাকে আমরা নেগেটিভ ধরে নেব মানে মাইনাস করব এটা। তাহলে যদি এখন আমরা N total লেখার চেষ্টা করি আমাদের যে মেইন সূত্রটা N total ইনটু E total। E total কি? এখানে H+ বা OH- আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু কি হবে? N1 ইনটু E1 এসিড ছিল এর জন্য এটা আমরা প্লাস আকারে লিখছি। তারপরে দেখো বেজ আছে, ক্ষার আছে। এর জন্য আমরা এটাকে মাইনাস করব এটা থেকে। মাইনাস N2 ইনটু E2। তারপরে আবার দেখো এসিড আছে, তাহলে এসিড আবার প্লাস করব আমরা N3 ইনটু E3। তারপরে আমরা সবকিছু মান-টান বসাবো। মান বসানোর পর যদি আমাদের উত্তরটা প্লাস আসে, তাহলে কি হবে? আমাদের ধরা ঠিক আছে। ধরা ঠিক আছে। ঠিক আছে। তাহলে ধরা আমাদের ঠিক আছে। আর এইখান থেকে আমাদের কি বের হবে তখন? H+ আয়নের ঘনমাত্রা। আর যদি দেখো মাইনাস আসছে, তাহলে আমাদের ধরা ভুল ছিল। ধরা ভুল। তখন এটা কি হবে? OH- আয়নের ঘনমাত্রা হবে। তখন এটা বেজ হয়ে যাবে। তখন আবার N টোটালটা কি হবে আমাদের? N of OH- এর হয়ে যাবে। তো আমরা একদম বুয়েটের যে প্রবলেমটা আছে ওইটা যদি সলভ করি তাহলে আমাদের হয়তো অনেকের এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। ওইটা সলভ করার পর বোঝা একদমই সহজ হয়ে যাবে। তো আমরা প্রবলেমে চলে যাই আমাদের। দেখো ১ম কি প্রবলেম আছে? এটা বুটেক্স ৪ পাশে আসা একটা প্রবলেম। ৪০ সিসি মানে কিউবিক সেন্টিমিটার 0.5 N এইখানে কিন্তু দেওয়াই আছে। এইটা নরমালিটিতে HCl এবং 30 সিসি 1 M মানে মোলারিটিতে দেওয়া। এই ক্ষেত্রে কিন্তু আবার আমাদের নরমালিটিতে নিতে হবে। ই দিয়ে গুণ করতে হবে। H2SO4 এবং 120 সিসি 0.1 M এই NO3 কে একত্রে মিশ্রিত করলে অ্যাসিডের মাত্রা নরমালিটিতে কত হবে? সেটা আমাদের চাইছে। তাহলে আমরা যেটা একটু আগে দেখে আসছি লিখে আসি। N total into E total uh, equal to N1 E1 plus N2 E2 plus N3 E3। দেখো এখানে কিন্তু সবকয়টা অ্যাসিড আছে। এজন্য আমাদের কোনো মাইনাস করা লাগতেছে না। সবগুলোই প্লাস আকারে লিখছি আমরা। এখন যদি N কে আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারি? S total
ইন্টু বি টোটাল ইন্টু ই টোটাল। আর এখান থেকে লিখতে পারি কি S1 V1 E1 প্লাস S2 V2 E2 প্লাস S3 V3 E3। তো একটু আগে আমরা নরমালিটি সমান কি দেখে আসছি? নরমালিটি n ইকুয়াল টু S ইন্টু E, অর্থাৎ মোলারিটি ইন্টু তুল্য সংখ্যা। তো দেখো এখানে কি আছে? মোলারিটি আছে, তুল্য সংখ্যা আছে। তাহলে এই দুইটাকে আমরা কি লিখতে পারি? নরমালিটি অর্থাৎ n টোটাল, যেটা আমাদের কোশ্চেনে চাইছে, ইন্টু ভি টোটাল সিসি। এখন এখানে মোট আয়তন কত? 40 সিসি। দেখো সব সিসিতেই আছে, এর জন্য কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। 40, 30, 120। তো আমরা সেটা লিখবো 40 প্লাস 30 প্লাস 120। তারপরে দেখো প্রথমটার ক্ষেত্রে, প্রথম অ্যাসিডের ক্ষেত্রে আমাদের আয়তন কত আছে? 40 সিসি। 40 সিসি লিখলাম ইন্টু, এই দেখো নরমালিটিতে দেওয়া আছে, অর্থাৎ এস অন ইন্টু টি অন এর মান দেওয়া আছে 0.5 ইন্টু 0.5 প্লাস দেখো পরেরটার ক্ষেত্রে মোলারিটি দেওয়া আছে, অর্থাৎ S2 1, আয়তন দেওয়া আছে 30 এবং H2SO4 এর ক্ষেত্রে তুল্য সংখ্যা কত? 2 প্লাস HNO3 এর ক্ষেত্রে মোলারিটি দেওয়া আছে 0.1, আর এটার আয়তন দেওয়া আছে 120 সিসি, আর এর তুল্য সংখ্যা কত? 1। তাহলে এখন আমাদের যেটা বের করতে বলবে শুধু ওইটাই সেটা রাখবো n টোটাল। n টোটাল ইকুয়াল টু কি হবে? 40 ইন্টু 0.5 প্লাস 60 প্লাস 0.1 ইন্টু 120 ডিভাইডেড বাই, এখানে কত আসে? 190। এবার আমরা এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করব। 40 ইন্টু 0.5 প্লাস 60 ইন্টু 0.1 প্লাস 120, 40 ইন্টু 0.5 প্লাস 60 প্লাস 0.1 ইন্টু 120 ডিভাইডেড বাই 190। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কি? 0.484। আর এটার একক কি? নরমালিটির n। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে নরমালিটি কিভাবে বের করতে হবে। এস টোটাল ইন্টু ই টোটাল কোণ দিলে আমাদের নরমালিটি আসবে। তো এটা একদমই সহজ প্রবলেম ছিল। নেক্সট আমরা বুয়েটের প্রবলেমটাই চলে যাব। এখানে দেখো এটা আসছিল বুয়েট 17-18তে। কোশ্চেনটা কি ছিল? 100 ml 0.05 m Na2CO3 দ্রবণ এবং 100 ml 0.1 n, মানে নরমালিটিতে দেওয়া আছে। নরমালিটিতে দেওয়া আছে H2SO4 দ্রবণ। এটা লিখতে একটু টাইপিং মিস্টেক হয়েছে। H2SO4 দ্রবণ প্লাস 50 ml 0.1 n, এটা নরমালিটিতে দেওয়া। NaOH দ্রবণ প্লাস 50 ml 0.2 n HCl দ্রবণ দ্বারা একটি মিশ্রণ তৈরি করা হলো। মিশ্রণটির পিএইচ নির্ণয় করো। এখন আমরা পিএইচ সমান সবাই জানি মাইনাস লগ অফ H প্লাস আয়ন। তাহলে আমাদের কি লাগবে? H প্লাস আয়নের ঘনমাত্রাটা লাগবে, তাই না? তাহলে আমাদের প্রথমে আমরা অ্যাসিডকে পজিটিভ ধরে নেবো। দেখো এখানে অ্যাসিডও আছে, ক্ষারও আছে, দুইটা মিশ্রণ করে আমরা একটা নতুন মিশ্রণ তৈরি করছি। সেইখান থেকে আমাদের পিএইচ বের করতে হবে। তো আমরা সেই আগের সূত্রটা যেভাবে লিখছিলাম ওইভাবে লিখবো। n টোটাল ইন্টু ই টোটাল। এখান থেকে 4টা আছে। প্রথমে আমরা এখানে অ্যাসিডের ক্ষেত্রে নিই, H2SO4 এর ক্ষেত্রে নিই। তাহলে কি নেব? এখানে n অ্যাসিড, অ্যাসিডের লিখলাম A1 ইন্টু EA1 প্লাস তারপরে আরেকটা অ্যাসিড আছে HCl, সেটার ক্ষেত্রে লিখি Na2 ইন্টু EA2 মাইনাস। এবার আমরা বেসকে মাইনাস ধরছি। তাহলে এখানে দেখো Na2CO3, এটা একটা ক্ষার, এটার ক্ষেত্রে লিখবো n বেস B1 ইন্টু E B1 মাইনাস n B2 ইন্টু E B2। তোমাদের বোঝানোর জন্য এইভাবে লিখছি। আর তোমাদের এত কিছু ভাঙায় লেখা লাগবে না। তোমরা জাস্ট ডাইরেক্ট এই পরের লাইন থেকেও শুরু করতে পারো। এখানে কি হবে? n টোটাল কি কিভাবে লেখা যায়? এস অ্যাসিড যেহেতু আমরা H প্লাস আয়নের ঘনমাত্রা বের করব, কিন্তু P হবে কি এখানে? V অ্যাসিড ইন্টু V বেস, মানে টোটাল যে আয়তনটা। আর ই টোটাল কি? H প্লাস আয়ের ক্ষেত্রে তুল্য সংখ্যা 1, সেইটা।
এখন দেখো n এর ক্ষেত্রে লিখতে হবে মানে প্রথম অ্যাসিডটার ক্ষেত্রে আমরা যদি লিখি SA1 ইন্টু BA1 টু EA1 প্লাস SA2 ইন্টু BA2 ইন্টু EA2 মাইনাস বেজের ক্ষেত্রে লিখবো এখন SB1 ইন্টু VB1 ইন্টু EB1 মাইনাস SB2 ইন্টু VB2 ইন্টু EB2 এত বাংলায় লিখলাম কেন? যেন আমাদের কি, কি দেওয়া আছে এবং নরমালিটি কোনটা, মোলারিটি কোনটা বুঝতে সুবিধা হয়। তোমরা এই ২ লাইন স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমাদের মেইন যেটা লাগবে H প্লাস আয়নের ঘনমাত্রা। এটুকুকে শুধু আমরা রাইখে দেবো এই সাইডে, বাদবাকি সব ওই সাইড নিয়ে যাবো। ১ম এ দেখো আমাদের যে প্রথম অ্যাসিডটা H2SO4 এর কি দেওয়া আছে? নরমালিটিতেই দেওয়া আছে, অর্থাৎ SA1 ইন্টু ইয়ন দেওয়া আছে 0.1 আর BA1 মানে H2SO4 এর আয়তন কত দেওয়া আছে? ১০০ ml প্লাস দ্বিতীয় অ্যাসিডটার ক্ষেত্রে কি দেওয়া আছে? নরমালিটি দেওয়া আছে 0.2 আয়তন কত দেওয়া আছে? ৫০ ml মাইনাস দেখো বেজের ক্ষেত্রে কি দেওয়া আছে? মোলারিটি দেওয়া আছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ১০০ ml হলো আয়তন, 0.05 হলো ঘনমাত্রা ইন্টু Na2CO3 এর তুল্য সংখ্যা কত? 2 মাইনাস তারপরে আরেকটা বেস কি আছে? NaOH এটার ক্ষেত্রে দেখো নরমালিটি দেওয়া আছে তাই গুণ করা লাগবে না। 0.5 0.1 ইন্টু 50 ml ডিভাইডেড বাই আমাদের যে B টোটাল মানে মোট আমাদের আয়তন কত ছিল? দেখো ১০০ ml ১০০ ml ৫০ ml ৫০ ml তো সেটাই লিখতে হবে ১০০ ইন্টু ১০০ প্লাস ৫০ প্লাস ৫০ কেউ আবার ভুলে এইখানে বেজের গুলো মাইনাস করে দিও না। আয়তন সবগুলো যোগ হবে। কারণ সবগুলো আমরা একটা পাত্রে রাখতেছি। আয়তন তো চেঞ্জ হচ্ছে না, আয়তন তো একই থাকতেছে। এখন যদি আমরা এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করি তাহলে 0.1 ইন্টু 100 প্লাস 0.2 ইন্টু 50 মাইনাস 100 ইন্টু 0.5 ইন্টু 2 মাইনাস 50 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 100 প্লাস 100 প্লাস 50 প্লাস 50 তাহলে এইখানে ওভারঅল পুরোটা ক্যালকুলেট করে আমাদের কিন্তু একটা ভগ্নাংশ আসছে 0.0666667 তো আমরা যেহেতু পিএইচ নির্ণয় করবো সেক্ষেত্রে আমরা এটা ভগ্নাংশে রাখার চেষ্টা করব 1/60 m তাহলে আমাদের পিএইচটা একদম অ্যাকুরেট আসবে। তো আমরা পিএইচ এর সূত্র কি দেখলাম? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তো দেখো এখানে কিন্তু পজিটিভ আসছে। এজন্য আমরা আমাদের ধরে নেওয়াটা ঠিকই ছিল যে এটা অ্যাসিডের ঘনমাত্রা এবং অ্যাসিড পজিটিভ। তারপরে এখানে কি লিখতে পারি? মাইনাস লগ অফ 1/60 তো এটা যদি আমি ক্যালকুলেটর করি মাইনাস লগ অফ তাহলে আমাদের আসতেছে 1.778 এটাই আমাদের অ্যান্সার। তাহলে ম্যাথটা কিন্তু আহামরি কোনো কঠিন ম্যাথ ছিল না, একদমই সহজ বেসিকের। পিএইচ নির্ণয় করতে বলছে, তার মানে আমাদের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা লাগবে। তো আমরা কি করছি? এই অ্যাসিড গুলোকে পজিটিভ ধরে নিছি আর বেস গুলোকে মাইনাস ধরে নিয়ে আমরা সবগুলোর মান বসাই দিছি। এই ক্ষেত্রে আমরা সাবধানতা অবলম্বন করছি কিসে? যে মোলারিটিতে দেওয়া আছে না নরমালিটিতে দেওয়া আছে। মোলারিটিতে দেওয়া থাকলে তুল্য সংখ্যা গুণ করছি, নরমালিটিতে দেওয়া থাকলে তুল্য সংখ্যা গুণ করার কোনো দরকার নাই। আশা করি সবাই বুঝতে পারছো নরমালিটির কনসেপ্টটা। তারপরে যে কেস ৩ টা দেখাইলাম একদমই সহজ এবং বেসিক লেভেলের। একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় এটা আসে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম অন্য কোনো টপিকসে দেখা হবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।